আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্মরোগ বিশেষজ্ঞ। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ স্কিনের ভাস্কুলার টিউমার নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলে থাকি পায়োজেনিক গ্রানুলোমা। পায়োজেনিক গ্রানুলোমা একটা মেডিকেল টার্ম। এটা হয়তো আমাদের অনেক বুঝবেন না, কিন্তু রোগটা সম্পর্কে একটু ডিসক্রাইব করলে বা ধারণা দিলে অনেকে জেনে থাকবেন যে কারো কারো জীবনে এটা জীবনে কোনো না কোনো সময় এসেছে। পায়োজেনিক গ্রানুলোমা হচ্ছে একটা চামড়ার নিচে একটা যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল একটা টিউমার। তো সব থেকে আসার কথা হচ্ছে এটাও একটা বিনাইন টিউমার। বিনাইন টিউমার মানে হচ্ছে এখান থেকে ক্যান্সারের দিকে সম্ভাবনা নাই ইনশাল্লাহ। কিন্তু এটার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা জীবনে যে কোনো সময় হতে পারে। এটার অধিকাংশ ক্ষেত্রে কারণ খুঁজে পাওয়া যায় না। এটা নর্মাল সাইন্টিফিক গবেষণাতে যেটা পাওয়া গেছে যে আমাদের স্কিনের নিচে যে ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলের মধ্যে বিভিন্ন এন্ডোথেলিয়াম বা বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর থাকে, যার দ্বারা আমাদের ব্লাড ভেসেলটা তৈরি হয়। তো ব্লাড ভেসেলের গ্রোথের সময় একটু অ্যাবনর্মালিটি শো করে, যেটা নর্মাল একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা হয় না। তো যাদের ক্ষেত্রে প্রায়োজনিক গ্রানুলোমা হয় তাদের ক্ষেত্রে এরকম ইন্ডিভিজুয়াল একটা সমস্যা হয়। এছাড়া কমন যে কারণটা পাওয়া যায় এটা হলো আঘাত, ক্রনিক ইরিটেশন। নিয়মিত একদিন না, দেখা যায় কারো ক্ষেত্রে, যেমন আমরা বলি যে সাধারণত এটা কমন একটা জায়গা হচ্ছে নখের চারিপাশে পায়োজেনিক গ্রানুলোমা হয়ে থাকে। তো দেখা যায় যারা এরকম, অনেক আছে যে মাছ কাটার কাজ করে থাকেন, তো নিয়মিত এরকম নখের এক জায়গায় আঘাত লাগতে 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 দেখা যায় 6 মাস 1 বছর পরে ওই জায়গা থেকে আস্তে আস্তে একটা স্কিনের গ্রোথ হয়েছে। গ্রোথটা কিরকম? এটা চামড়ার কালারই সাধারণত হয়ে থাকে, চামড়ার কালারই, এবং একটু উঁচু হয়ে যায়, যেটাকে আমরা প্যাপিউল বা নোডিউল বলি। উঁচু হয়ে যায়, স্কিন কালার থাকে, কোনো কোনো ক্ষেত্রে এটা স্কিনের ডিপে হয়ে থাকে। ডিপে হয়ে গেলে তখন কালারটা বোঝা যায় না, বা রেড বা ভায়োলেশিয়াস এই কালারটা থাকে না, স্কিন কালারই থাকে। তবে এই ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন এই পায়োজেনিক গ্রানুলোমাটাকে হালকা টাচে, এমনকি আমরা কিভাবে উদাহরণ দেব, যেমন দেখা যাচ্ছে যে কেউ হালকা একটা রুমালের টাচ লাগাচ্ছে, বা এরকম দেখা যাচ্ছে একটা ফেদারের টাচ বা হালকা একটু লাগছে, এটা ব্লিডিং শুরু হয়ে যায়। তো এই রোগটা যদিও বিনাইন, আমরা বলছি যে কোনো ক্যান্সার না, কিন্তু তারপরেও এটারই হালকা আঘাতে ব্লিডিং হয়ে যায়, এবং না চিকিৎসা করলে আস্তে আস্তে এটা থেকে আলসার হয়ে যায়। আলসার মানে হচ্ছে এটা থেকে ক্ষত হয়ে যায়। তো রোগটা ক্যান্সার না হওয়া সত্ত্বেও এটা আলসার হয়ে যাচ্ছে, এটা ঘন ঘন ব্লিডিং হচ্ছে। এটা কিন্তু পেশেন্টের জন্য একটা খুবই কষ্টদায়ক অবস্থা। তো এই কষ্টদায়ক অবস্থার জন্য পেশেন্টরা কিন্তু আমাদের কাছে চিকিৎসার জন্য এসে থাকেন। তো এটা যেহেতু এক ধরনের টিউমার, এটা চিকিৎসায় কিন্তু আসলে সাধারণত বিভিন্ন ধরনের এখন পর্যন্ত খাওয়ার ওষুধ, লাগানোর ওষুধ, ইনজেকশন, এমনকি সার্জারি অনেক ধরনের আছে। সব থেকে বেস্ট রেজাল্ট হচ্ছে সার্জারি করা। সার্জারি মানে হচ্ছে এটা এক্সিশন করা। যেটা হলো ডিপ সিটার থাকে, সেটাকে আমরা এক্সিশন করে, মানে পুরা টিউমারটাকে আমরা ফেলে ওইখানে ব্লাড ভেসেল, যেহেতু ব্লাড ভেসেলের টিউমার, ব্লাড ভেসেলের মুখটাকে বন্ধ করে তারপর আমরা সেলাই দিয়ে দিই। এটা হলো সব থেকে বেস্ট চিকিৎসা। এছাড়া যদি পায়োজেনিক গ্রানুলোমা ছোট অবস্থাতে কোনো পেশেন্ট নিয়ে আসেন, তখন আমরা এটাকে ইলেকট্রো সার্জারি করতে পারি, এটাকে ক্রায়ো সার্জারি করতে পারি, এমনকি বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্ট যেমন সিলভার নাইট্রেট দিয়ে আমরা কটারি করতে পারি, মানে এটা দিয়ে ব্লাড ভেসেলটার মুখ বন্ধ করে দিতে পারি এবং টিউমারটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো এটা হলো সব থেকে বেস্ট চিকিৎসা। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ইনজেকশন বা ইন্টারলেশনাল আছে, যেমন কর্টিকোস্টেরয়েড দিয়ে থাকি আমরা, বিভিন্ন স্ক্লেরোজিং এজেন্ট দিয়ে থাকি, অনেক সময় ব্লিওমাইসিন দিয়ে থাকি। এছাড়া লাগানো ওষুধও আমরা বিভিন্ন ধরনের দিয়ে থাকি। তো লাগানো ওষুধে আসলে অনেক ধরনের রেটিনয়েডস থাকে, অনেক সময় টিমোলল বা এরকম প্রোপানল দিয়ে থাকি। তাই বিভিন্ন ওষুধ দিয়ে থাকা হয়, কিন্তু সাধারণত লাগানো ওষুধে খুব বেশি রেসপন্স হয় না। আমাদের আলটিমেট গোল যে আমরা টিউমারটাকে ছোট করে নাই করে দিব। লাগানো ওষুধ বা ইনজেকশনের তুলনায় সার্জারি বেস্ট, এবং সিঙ্গেল প্রসিডিউর, মানে একবার আপনি করলেই দেখা যাবে যে পায়োজেনিক গ্রানুলোমাটা সেরে গিয়েছে। তো পায়োজেনিক গ্রানুলোমা আমি যেটা বললাম সেটা সাধারণত দেখা যায় যে হাতের আঙ্গুলেতে হতেই পারে, যেহেতু এই জায়গায় ট্রমা প্রন এরিয়া। এছাড়া আমাদের চেস্টে হতে পারে, তারপর ট্রাঙ্কে হতে পারে, হাতে পায়ে যে কোনো জায়গায় হতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটা মিউকাস মেমব্রেনে হয়ে থাকে। মিউকাস মেমব্রেন হচ্ছে মুখের ভিতর, নাকের ভিতর, বা আমাদের প্রাইভেট পার্টেরও মিউকাস মেমব্রেনে হতে পারে। তো যার ফলে এইসব জায়গায় ভিতরে পার্টে তো আমরা আসলে পেশেন্টও বুঝতে পারে না, ডাক্তারকেও দেখাতে পারে না। পেশেন্ট বলে যে কিছুদিন পর পর নাক থেকে ব্লিডিং হচ্ছে, মুখ থেকে ব্লিডিং হচ্ছে, বা এরকম মুখেরটা সাধারণত আমরা আলসার বা গ্রোথটা বুঝতে পারি। তো এই জন্য এইসব জায়গায় খুব দ্রুত এবং সতর্কতার সঙ্গে সার্জারি করে ফেলা প্রয়োজন। আর এই টিউমারটা
সাধারণত আমরা দেখা যায় যে ছেলেদের মেয়েদের সমানই হয়ে থাকে, কোনো কোনো গবেষণাতে বলে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়, এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণত 20 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় একটু পরে 30 থেকে 40 বছর সময় হয়ে থাকে। এছাড়া এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, কোনো কোনো পেডিয়াট্রিক স্টাডিতেও দেখা গিয়েছে যে বাচ্চাদেরও হয়ে থাকে। আর একটু বড় কারণ হচ্ছে প্রেগনেন্সিতে হয়ে থাকে, প্রেগনেন্সির সময় এই রোগটা হয়ে থাকে, যেমন সেকেন্ড এবং থার্ড ট্রাইমাস্টারে এই রোগটা হয়ে থাকে। এবং কোনো কোনো রোগী যেমন ধরেন বিভিন্ন ধরনের অ্যান্টি ক্যান্সার ড্রাগ খেয়ে থাকেন, এমনকি সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস গ্রুপের ওষুধ খাইলেও কিন্তু তাদের এই ধরনের পাইওজেনিক গ্রানুলোমা হয়ে থাকে, বা অনেক সময় রেটিনয়েডসে কিন্তু পাইওজেনিক গ্রানুলোমা হয়ে থাকে। তো ওষুধজনিত কারণে যদি পাইওজেনিক গ্রানুলোমা হয়ে থাকে, তখন চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাদের পক্ষে যদি সম্ভব হয় ওষুধ বন্ধ করা, যদি অন্য কোনো বিশেষ কারণে ওষুধ দেওয়ার প্রয়োজন হয়, তখন তার ওষুধ বন্ধ করা যাবে না, তখন একই সঙ্গে সাইমultaneously দুইটা চিকিৎসা চলবে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।